خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم صدق الله العظيم সূরা আল আনআম এর 165তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের এই জমিনে তার খলিফা বানিয়েছেন এবং এই কারণে তিনি তোমাদের একজনকে অন্যজনের উপর কিছু বেশি মর্যাদা দান করেছেন, যেন তিনি তোমাদের যা কিছু দিয়েছেন তা দিয়েই তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে পারেন। জেনে রেখো, অবশ্যই তোমার রব শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত তৎপর, আবার তিনি বড় ক্ষমাশীল, পরম দয়াময়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে আমি আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। দিনের কার্যসূচি অনুযায়ী সভাপতি মণ্ডলীর মনোনয়ন। আমি কার্যপ্রণালী বিধির 12(1) বিধি অনুসারে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2024 খ্রিস্টাব্দের দ্বিতীয় অধিবেশনের জন্য সভাপতি মণ্ডলীর মনোনয়ন অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি। মাননীয় সদস্য জনাব এম এ মান্নান 226 সুনামগঞ্জ 3, জনাব আসাদুজ্জামান নূর 13 নীলফামারী 2, জনাব শফিকুল ইসলাম শিমুল 59 নাটোর 2, জনাব গোলাম কিবরিয়া টিপু 121 বরিশাল 3, ফজিলাতুন নেসা 323 মহিলা আসন 23। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতি মণ্ডলীর মধ্যে তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র। আমি সংসদ কার্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 141(3) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 2023 সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফরহাদ হোসেন, মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংক্রান্ত সংসদীয় কার্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 141(3) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 223 সালের বার্ষিক প্রতিবেদন ও স্মারকলিপি মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন শোক প্রস্তাব। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদের 81 ঝিনাইদহ 1 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হাইকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মোহাম্মদ আব্দুল হাই 1952 সালের 1 মে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং 2024 সালের 16 মার্চ থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বৎসর 10 মাস 15 দিন। তার পিতা ফয়েজউদ্দিন মোল্লা এবং মাতা সকিরুন্নেসা।
মোহাম্মদ আব্দুল হাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি 1964 সালে বসন্তপুর হাই স্কুলে 8ম শ্রেণীতে পড়ার সময় ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন এবং 1969 থেকে 1972 সাল পর্যন্ত ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি এবং কেসি কলেজ ছাত্র সংসদের সভাপতি ছিলেন। তিনি ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে ঝিনাইদহে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন। মোহাম্মদ আব্দুল হাই 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি সক্রিয় গেরিলা যোদ্ধা হিসেবে বীরত্বের স্বাক্ষর রাখেন। তিনি 1972-1973 সময় জেলা যুবলীগের আহ্বায়ক এবং 1973 থেকে 1987 সময় জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1996 হতে 1998 পর্যন্ত জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং 1998 হতে 2002 পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি 2002 হতে 2005 পর্যন্ত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এবং পরবর্তীতে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। মোহাম্মদ আব্দুল হাই অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে পরপর 5 বার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি অষ্টম জাতীয় সংসদে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। নবম জাতীয় সংসদে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দশম জাতীয় সংসদে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাদশ জাতীয় সংসদে লাইব্রেরি কমিটি এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি নিজ এলাকায় বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। মাননীয় সদস্যবৃন্দ, এই সংসদ প্রস্তাব করছে যে দ্বাদশ জাতীয় সংসদের 81 ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হাইয়ের মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ ও নিবেদিত প্রাণ সমাজসেবককে হারালো। এই সংসদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে আমরা 5 জন সাবেক মাননীয় সংসদ সদস্যকে হারিয়েছি। তারা হলেন ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, সাবেক মাননীয় সংসদ সদস্য, 10ম জাতীয় সংসদ 263 চাঁদপুর 4 আসন; আবুল হাশিম খান, সাবেক মাননীয় সংসদ সদস্য, একাদশ জাতীয় সংসদ 253 কুমিল্লা 5 আসন; পিনু খান, সাবেক মাননীয় সংসদ সদস্য, 9ম জাতীয় সংসদ মহিলা আসন 49, 10ম জাতীয় সংসদ মহিলা আসন 23; নজির হোসেন, সাবেক মাননীয় সংসদ সদস্য, 5ম, 6ষ্ঠ ও 8ম জাতীয় সংসদ 223 সুনামগঞ্জ 1 আসন; এবং মোখলেসুর রহমান, সাবেক মাননীয় সংসদ সদস্য, 2য় জাতীয় সংসদ 34 রংপুর 3 আসন, 6ষ্ঠ জাতীয় সংসদ 31 গাইবান্ধা 3 আসন। উল্লেখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক, 21 পদকপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, 21 পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, 21 পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর প্রণব কুমার বড়ুয়া, বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার ও জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির মাতা নাজমা রহিম, বরগুনা 1 আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম সরওয়ার টুকুর বাবা আব্দুস সোবহান হাওলাদার, রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং
সঙ্গীতের গুরু সাদি মোহাম্মদ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী চাইম ব্র্যান্ডের ভোকালিস্ট খালিদ, ভারতীয় গজল সঙ্গীতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ দাস, বাংলার কৃষকদের অধিকার আদায়ের ঐতিহাসিক টঙ্ক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং এবং প্রখ্যাত অভিনেতা আহমেদ রেজা রুবেলের মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, মস্কোর ক্রোকাস সিটি হলে সংঘটিত সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনা, গাজা উপত্যকায় আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় হতাহতের ঘটনা এবং দেশ বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। উত্থাপিত শোক প্রস্তাবগুলি ব্যতীত যদি অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তীতে শোক প্রস্তাবের অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে। জাতীয় সংসদের রেওয়াজ অনুসারে চলতি সংসদের কোন সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হলে আলোচনা অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে শোক প্রস্তাবগুলো গ্রহণ করার পূর্বে চলতি দ্বাদশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হাই সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব এস এম কামাল হোসেন, খুলনা ৩। আপনার সময় ৫ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জাতীয় এই মহান সংসদের পঞ্চমবারের মতো সংসদ সদস্য যিনি নির্বাচিত হয়েছিলেন, ঝিনাইদহের মাটি মানুষের প্রিয় নেতা, যিনি ৬৯ যখন বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে ৬ দফার পক্ষে স্লোগান হচ্ছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমি কে তুমি কে, বাঙালি বাঙালি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ছিল। সেই সময়ে ঝিনাইদহের মাটি মানুষের প্রিয় নেতা আব্দুল হাই তখন কেসিসি কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সহসভাপতি ছিলেন, মহকুমা ছাত্রলীগের সভাপতি ছিলেন। যাত্রা শুরু করেছিলেন মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে। জনাব আব্দুল হাই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ছাত্রলীগের নেতা হিসাবে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সেদিন দেশ গঠনে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। পরবর্তীতে যুবলীগের দায়িত্ব পালন করেছেন। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর সারা বাংলাদেশে অবৈধভাবে সামরিক শাসক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তিকে, আওয়ামী লীগ সহ প্রায় ৪.৫ লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল, অনেকে গুম করেছিল, খুন করেছিল। সেই সময় ঝিনাইদহের মাটি মানুষের নেতা আব্দুল হাই সেদিন জিয়ার অন্ধকার প্রকাশ্যে নির্যাতিত হয়েছিল, মাথা নত করেননি। যেদিন জিয়ার অন্ধকার যুগে আলোর দিশার হিসাবে বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা বাঙালির আহ্বানে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে যখন দেশে এসেছিলেন ঝিনাইদহের আব্দুল হাই সেদিন থেকেই এক বিন্দু এক চুলে দিক সরেননি। বঙ্গবন্ধু তনয় নেতৃত্ব থেকে সেই দুঃসময়ে ঝিনাইদহ আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আব্দুল হাই আওয়ামী লীগের নেতাকর্মীকে সুসংগঠিত করার জন্য জীবনকে বাজি রেখে সামরিক শাসকদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছিল ঐক্যবদ্ধ কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছিলেন। মাননীয় স্পিকার, আব্দুল হাই বঙ্গবন্ধুর তনয় তাকে তার সরকারের মন্ত্রী করেছিলেন, সফলতার সাথে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে। আজকে আমার মনে পড়ে ২০০১ সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর আমি তখন ঝিনাইদহ ছিলাম। সেদিন আমি আমাদের নেতা আব্দুল মান্নানের সাথে আমি ঝিনাইদহ ছিলাম, যিনি আজকে আমাদের মাঝে এই সংসদ সদস্য ছিলেন। সেদিন হরতাল ছিল, আব্দুল হাই কর্মীদের নিয়ে পিকেটিং এ নেমেছিলেন, কিন্তু বিএনপি জামাতের সশস্ত্র গুন্ডারা আব্দুল হাইয়ের উপর হামলা করেছিল। সেদিন আব্দুল হাই মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর রহমতে অল্পতে বেঁচে গিয়েছিলেন, হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেছিলেন। আজকে আমাদের মাঝে আব্দুল হাই নাই। আমি মনে করি
বঙ্গবন্ধুর তারা জননেত্রী শেখ হাসিনা তার একজন বিশ্বস্ত কর্মীকে হারালেন, একজন বিশ্বস্ত সংগঠনকে হারালেন, আর আমরা হারালাম আমাদের এই খুলনা অঞ্চলের ঝিনাইদহের একজন প্রাণপুরুষ জননেতা জনাব আব্দুল হাইকে। আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আব্দুল হাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি আর আহ্বান করি, আব্দুল হাইয়ের মতো আমরা যেন আমৃত্য বঙ্গবন্ধুর তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বঙ্গবন্ধুর তারা যে স্বপ্ন দেখছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গলার প্রত্যয় নিয়ে উন্নত সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তুলি, তাহলে আব্দুল হাইয়ের আত্মা শান্তি পাবে। সবাইকে ধন্যবাদ। আব্দুল হাইয়ের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ জিলুল হাকিম রাজবাড়ী 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আব্দুল হাই সাহেব বারবার নির্বাচিত সংসদ সদস্য, শৈলকুপা থেকে। আমরা মুক্তিযুদ্ধের সময় থেকেই হাই সাহেবকে চিনি। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং ঝিনাইদহের শৈলকুপা সহ বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধ উনি বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। দেশ স্বাধীন হওয়ার পরে তিনি ঝিনাইদহের রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তখন ঝিনাইদহ সহ আমাদের রাজবাড়ী জেলার এই অংশ জাসদের গণবাহিনী এবং ইপিসিপি সহ বিভিন্ন সন্ত্রাসী অস্ত্রধারী দল, তারা বিভিন্ন রকম অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিল। আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করছিল। সেই সময় হাই সাহেব খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। ঝিনাইদহে আওয়ামী লীগের রাজনীতিকে তিনি সাহসের সাথে, তার বুদ্ধিমত্তার সাথে টিকিয়ে রেখেছেন। সেই জন্যই এই শৈলকুপার জনগণ তাকে বারবার ভোট দিয়ে, এমনকি 2001 সালে যেখানে ভোট ডাকাতি হয়েছিল সেই সময় হাই সাহেব নির্বাচিত হয়েছেন। এলাকার রাজনীতি তার ভূমিকা প্রশংসিত হয়েছে, মানুষ তার সাথে ছিল। এবারও তিনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এই নির্বাচন তাকে অনেক জ্বালা দিয়েছে। আসলে অরাজনৈতিক ব্যক্তিরা যদি রাজনীতিতে আসে, তারা তো রাজনীতি বোঝে না, রাজনীতির নিয়ম কানুনও বোঝে না। তারা যারা রাজনীতি করে এতদূরে আসছে তাদেরকে অনেক জ্বালা দেয়। বারবার কোর্টে তাকে যেতে হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি এমনভাবে অসুস্থ হয়ে গেলেন যে তাকে থাইল্যান্ডে যে চিকিৎসা নিতে হল এবং সেই অবস্থায় তিনি মারা গেছেন। আসলে মানুষ যখন থাকে আমরা তার মর্ম বুঝি না, আমরা তার মূল্যায়ন করতে জানি না। হাই সাহেব ঝিনাইদহের রাজনীতিতে একজন অপরিহার্য ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন
আল্লাহর কাছে প্রার্থনা করি তার পরিবার পরিজন যাতে তার শোক সইতে পারে, আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই শক্তি দেন। আমি আবারও তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহেদি ঝিনাইদহ 2 তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমার এবং ঝিনাইদহ জেলার রাজনৈতিক অভিভাবক জনাব আব্দুল হাইয়ের উপরে কিছু কথা বলার জন্য আপনাদের এখানে আমি হাজির হয়েছি। ঝিনাইদহ জেলার তথা আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতিতে জনাব আব্দুল হাই ছিলেন একজন প্রথিতযশা রাজনীতিবিদ, অত্যন্ত সহনশীল ব্যক্তিত্ব এবং রাজনীতির যে সৌন্দর্য, সকলের প্রতি সহমর্মিতা, এটাই তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন। আমি মরহুম আব্দুল হাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন। সেই সাথে আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। জনাব আব্দুল হাই অত্যন্ত অল্প বয়সেই 8ম শ্রেণীতে পড়ার সময় তিনি রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে ছাত্রলীগে যোগদান করেন এবং মাত্র 5 বছরের ভেতরে 1969 সালে তিনি একাধারে 3টি দায়িত্ব পালন করেছিলেন। তিনি ঝিনাইদহ মহকুমা ছাত্রলীগের তখন সভাপতি নির্বাচিত হলেন, তিনি বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি হলেন এবং ঝিনাইদহ কেশবচন্দ্র কলেজ ছাত্র সংসদের সহসভাপতিও নির্বাচিত হলেন। 1971 সালের সেই উত্তাল সময়ে ছাত্র সংগ্রাম পরিষদের ঝিনাইদহ জেলার সভাপতি হিসাবে, তখনকার ঝিনাইদহ মহকুমা এবং রাজনৈতিক জেলার সভাপতি হিসাবে তিনি প্রথম ঝিনাইদহে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পর তিনি ভারতে চলে গিয়েছিলেন প্রতিরোধের কার্যক্রমে অংশ নিতে। এরপরে 77 সালে ফিরে আসার পর তিনি গ্রেপ্তারি পরোয়ানা এবং নানানভাবে হয়রানির শিকার হতে হয়েছিল ওনাকে। এরপরে আমরা অনেকেই তার কথা জানি। 80 দশকে তিনি আওয়ামী লীগকে ঝিনাইদহে আন্তরিকভাবে সংগঠিত করেছিলেন এবং 1996 সালে তৎকালীন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মতিয়ার রহমানের ইন্তেকালের পর জনাব আব্দুল হাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হন এবং 98 সালের কাউন্সিল সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপরে 2005 থেকে তার মৃত্যু অবধি প্রায় 20 বছর তিনি একটানা সফলতার সাথে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতির গুরু দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন আমাদের এই অঞ্চলটি ছিল একসময় সন্ত্রাসের জন্য অত্যন্ত বিক্ষুব্ধ একটি এলাকা। সেই সন্ত্রাস সম্বলিত এলাকায় সুষ্ঠু গণতান্ত্রিক রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে জনাব আব্দুল হাই ধীর স্থিরভাবে তার প্রজ্ঞা, তার ধৈর্য এবং রাজনৈতিক সহনশীলতার মাধ্যমে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি ছিলেন সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, এমনকি বিরোধী দলীয় নেতৃবৃন্দ তার কাছে অনেক সময় অনেক সহযোগিতা পেয়েছেন এবং তারা তা আজও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
আমাদের ঝিনাইদহ জেলায় রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন একটি নক্ষত্রের মতো। 2001 সাল থেকে তার মৃত্যু অবধি প্রতিটি সাধারণ নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন। একটানা 5 বার তিনি সংসদ সদস্য পদ অলঙ্কৃত করেছেন। আজকে তিনি আমাদের মাঝে নাই, আমরা তার অনুপস্থিতি তীব্রভাবে অনুভব করি। তবে আমার দৃঢ় বিশ্বাস জনাব আব্দুল হাইয়ের মতন ব্যক্তিত্ব, শেষ করুন, 1 মিনিট। জনাব আব্দুল হাইয়ের মতন ব্যক্তিত্ব তারা বেঁচে থাকবেন আমাদের তরুণ প্রজন্মের কাছে। তার রাজনৈতিক প্রজ্ঞা, তার ব্যবহার, কর্মীদেরকে কাছে টানা, সকলকে নিয়ে পথ চলা, এই দৃষ্টান্ত যে তিনি রেখে গেছেন, আমাদের বিশ্বাস আজকের যারা তরুণ রাজনীতিবিদ, আজকের যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত এবং আজকে আমাদের এই বিক্ষুব্ধ ক্ষয়িষ্ণু সমাজের যারা আমরা আছি, সকলের কাছেই আগামী দিনে তিনি আলোকবর্তিকা হয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন, তার রুহের মাগফিরাত আবার কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তৌহিদুজ্জামান যশোর 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ দ্বাদশ সংসদ দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের শুরুতে প্রথিতযশা রাজনীতিবিদ, ঝিনাইদহ 1-এর মাননীয় সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মরহুম আব্দুল হাইয়ের উপরে আনীত শোক প্রস্তাবে অংশগ্রহণের সুযোগ দানের জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 1952 সালের 1 মে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে জনাব আব্দুল হাই জন্মগ্রহণ করেন। তার পিতামাতার 5 সন্তানের ভিতরে উনি সর্বকনিষ্ঠ ছিলেন। গত 16 মার্চ থাইল্যান্ডের ব্যাংককের একটি হসপিটালে উনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। আবার অন্যভাবে, ধর্মীয়ভাবে আমরা বলি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অবশ্যই আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জনাব আব্দুল হাই ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশের স্থপতি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে তার নির্বাচনী এলাকা তথা আপামর জনসাধারণের উনি সেবা করে গেছেন। তিনি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ একনিষ্ঠ কর্মী এবং নেতা ছিলেন। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ঝিনাইদহ জেলায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উনি উত্তোলন করেন। 2005 সালে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ঝিনাইদহ জেলার এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করেন। 2001, 2008, 2014, 2018 এবং 2024 সালে তিনি ঝিনাইদহ 1 আসন থেকে মাননীয় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ইতিমধ্যে তিনি 16 সেপ্টেম্বর 2012 থেকে 21 নভেম্বর 2013 পর্যন্ত উনি মৎস্য এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী, নিষ্ঠাবান, সদালাপী এবং জনদরদী ও জনপ্রিয় নেতা ছিলেন। তার সাথে আমার বেশ কয়েকবার সাক্ষাৎ ও আলাপের সুযোগ হয়েছিল। 17 মে 2023 সালে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য প্রাইম মিনিস্টার্স অফিসে এসেছিলাম। উনিও সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষমান ছিলেন। সেখানে আমরা নিজেদের ভিতরে এলাকার মানুষ হিসাবে, পার্শ্ববর্তী জেলার মানুষ হিসাবে অনেক আলাপ আলোচনা করেছি। পরবর্তীতে গণভবনে এবং এই মহান সংসদে ওনার সঙ্গে আমার বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছিল। মৃত্যুকালে তিনি 1 মেয়ে এবং 2 ছেলে, স্ত্রী এবং তার
রেখে গেছেন, তার এই প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত। আমি এবং আমার নির্বাচনী এলাকার মানুষের পক্ষ থেকে অত্যন্ত গভীর দুঃখ এবং শোক প্রকাশ করছি। ওনার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি যেন আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করি যেন এই শোক কাটিয়ে উঠে পরিবারের সদস্যবৃন্দ স্বাভাবিক কর্মজীবন অতিবাহিত করতে পারেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব কাজী নাবিল আহমেদ যশোর 3-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আমাদের দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে এই শোক প্রস্তাব নিয়ে আলোচনা করছি। তো আমাদের সত্যি সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমাদের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাইয়ের মতো একজন জনদরদী নেতা আমাদের মাঝে থেকে চলে গেছেন। তার মতো একজন অমায়িক ব্যক্তিত্ব, একজন সদারপ্রিয় ব্যক্তিত্ব, একজন জনবান্ধব নেতা অত্যন্ত বিরল। জনাব আব্দুল হাই ছিলেন সত্যিকারভাবে আমাদের বৃহত্তর যশোর জেলার, আমাদের ঝিনাইদহ জেলার এবং বৃহত্তর যশোর অঞ্চলের একজন প্রকৃত তিনি মাটির মানুষের নেতা ছিলেন। তার সাথে আমার সখ্যতা হয়েছিল সে 2002-03 সাল থেকে। তার পূর্বের ইতিহাস আমরা ইতিমধ্যে শুনেছি। আমাদের উনি সাক্ষাৎ ছিল মহান মুক্তিযুদ্ধে তার গৌরবোজ্জ্বল ভূমিকা, গেরিলা যোদ্ধা হিসাবে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করা, ছাত্রলীগ যুবলীগের একাধিক পদে তৎকালীন ঝিনাইদহ মহকুমা এবং যশোর জেলায় তিনি দায়িত্ব পালন করেছেন। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক শাহাদাতের পরে তিনি প্রতিরোধ করতে দেশ ছেড়ে চলে গেছেন। আবার তিনি বাংলাদেশে ফেরত এসেছেন জননেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে আমাদের যশোর অঞ্চল সহ ঝিনাইদহ অঞ্চলে পুনর্গঠন করা এবং সকল আমাদের তৎকালীন সামরিক যন্ত্র বিরোধী সকল আন্দোলনে তিনি অত্যন্ত গৌরবের সাথে অংশগ্রহণ করেছেন। আমার ব্যক্তিগত পরিচয় তার সাথে কিন্তু 2002 সাল থেকে জাতীয় জনক সুযোগ্য কন্যা যখন আমাকে 2002 সালে তৎকালীন সাব কমিটির সহসম্পাদক করেছিলেন, তখন যশোর এলাকার একজন সদস্য হিসাবে তার সাথে আমার সখ্যতা তৈরি হয়। তখন প্রথম পরিচয় হয় যেন আব্দুল হাইয়ের সাথে সেই ঝিনাইদহ 1 আসনে। তখন অত্যন্ত 16 কোটি আসন ছিল, এমন একটা আসন যা কিন্তু আওয়ামী লীগ 1991 সালে জয়লাভ করতে পারেনি, 96 সালে জয়লাভ করতে পারেনি। 2001 সালে সেই সময় তিনি কিন্তু সেই আসন জয়লাভ করে দেখেছিলেন তিনি কিন্তু হচ্ছেন একজন সত্যিকার হয়ে প্রকৃত মাটির মানুষের তিনি নেতা। জনাব আব্দুল হাই ছিলেন সদালবী ব্যক্তি। তার সাথে আমার এখনো মনে আছে যে 2004 সালে আমাদের মাননীয় নেত্রী তিনি একটি প্রোগ্রাম দিয়েছিলেন যে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানববন্ধন হবে। সেই মানববন্ধন তখন গিয়েছিল কিন্তু পূর্ব থেকে পশ্চিম আমাদের ঝিনাইদহ এবং যশোর জেলা দিয়ে। আমাদের বর্তমান সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে আমরা তখন একটা ইয়াং টিম গেছিলাম ওনার সাথে কিন্তু সেই যশোর, ঝিনাইদহ, মাগুরা সকল এলাকায় সফর করতে। সেখানে আমরা ঝিনাইদহ এলাকায় তখন আব্দুল ভাইকে আমরা পেয়েছিলাম। তখন তিনি বিরোধী দলের সংসদ সদস্য। তখন বিএনপি এবং তাদের সেই গুন্ডা বাহিনী তখনকার সময় নিষ্পেষণ বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে ঝিনাইদহ জেলা হয়ে গেছিল তখন একটা মৃত্যুর উপত্যকা। সেটার মধ্যে আমাদের আব্দুল ভাই আমাদের অর্গানাইজ করে বিভিন্ন মানুষকে নিয়ে এসে তিনি যে মানববন্ধন করেছিলেন, আমাদের সেই বিশাল মানববন্ধন মাননীয় নেত্রীর নির্দেশে, সেটা ছিল তখন কিন্তু অত্যন্ত বিশাল প্রাণ সঞ্চার করেছিল আমাদের যশোর এলাকার মানুষের জন্য। আব্দুল হাই ভাই আমাদের এমন একজন নেতা, তিনি কিন্তু ছিলেন এমন ব্যক্তিত্ব যে আমাদের বৃহত্তর যশোর অঞ্চলের কিন্তু ইতিহাস তার জীবনের সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে। আব্দুল হাই ভাইয়ের সাথে আমার একটা মধুর সম্পর্ক ছিল। তিনি সবসময় কিন্তু আমাকে হেসে জামাই বলে তিনি আমার সম্বোধন করতেন। কারণ আমার মরহুম শ্বশুর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর আব্দুল রহমান সিদ্দিকীর যদিও বাড়ি যশোর সকলে জানে, তার অরিজিনাল বাড়ি কিন্তু হচ্ছে ঝিনাইদহ শৈলকুপা ধাওড়া গ্রামে। এই জন্য তিনি শৈলকুপার জামাই হিসেবে আমাকে সবসময় তিনি হাসি মুখে জামাই বলে ডাকতেন। তার সেই হাসি মুখ, তার সেই অমায়িক ব্যবহার, তার মানুষের প্রতি তার ভালোবাসা, মমত্ববোধ সত্যিকারভাবে কিন্তু আমাদের সকলের হৃদয়ে কিন্তু প্রথিত হয়ে আছে। আমরা সত্যি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারে কিন্তু আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং জনাব আব্দুল হাইয়ের জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। বর্তমানে আমরা যারা জনপ্রতিনিধি আছি বিভিন্ন পর্যায়ে
আমাদের কি করে আরো জনবান্ধব হওয়ার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য, সেবার ব্রত নিয়ে, মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে কি করে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাদের নেত্রী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন, আমাদের যেভাবে তিনি ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছেন, ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ তৈরি করে আমাদের নির্দেশ দিয়েছেন তিনি 2041 সালের মধ্যে, সেই আব্দুল হাইয়ের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। আমি আবারও যেন আব্দুল হাই ভাই আমাদের কাছে নাই, এটা চিন্তা করতে বেশ কষ্ট হচ্ছে। তার সাথে অনেকবার বিমানে আমরা গেছি, যশোর এয়ারপোর্টে নেমেছি, গল্প করতে করতে পাশাপাশি আসনে আমরা গিয়েছি, একসাথে এসেছি। তাকে আমরা সত্যি অভাব আমাদের জন্য কিন্তু দীর্ঘদিন থাকবে। আমাদের বিশ্বাস তার জীবনের তার সকল অর্জনগুলো আমাদের সামনে থাকবে পাথর হিসেবে, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে নসিব করবেন, তার সকল আমল নামা গ্রহণ করে নেবেন, তার শোক সন্তপ্ত পরিবার আন্তরিক সমবেদনা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক টাঙ্গাইল 1-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাদের প্রয়াত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলাতে মোহাম্মদপুর এলাকা থেকে যিনি বারবার এমপি নির্বাচিত হয়েছেন, তার মৃত্যুতে আজকের এই মহান সংসদ আলোচনায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মরহুম মোহাম্মদ আব্দুল হাইয়ের সাথে আমার এই মহান সংসদে কাজ করার সুযোগ হয় 2001 সালে বিরোধী দলের একজন সদস্য হিসাবে। 2001 সালে একটি নীল নকশার নির্বাচনের মাধ্যমে, একটা ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তি এবং আন্তর্জাতিক বিভিন্ন স্বাধীনতা বিরোধী গোষ্ঠী আওয়ামী লীগকে পরাজিত করে সেদিন সরকার গঠন করেছিল বিএনপি জামাতকে নিয়ে, এবং এই বিএনপি জামাতের কর্মীরা, ছাত্রদল, যুবদলের সন্ত্রাসীরা সারা দেশে 1 তারিখে নির্বাচন হয়েছিল। 2001 সালের অক্টোবরের 2 তারিখ থেকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেই সময় আমরা মাত্র 60 জন বিরোধী দলের এমপি ছিলাম। তাদের মধ্যে মরহুম আব্দুল হাই একজন ছিলেন। তার সাথে আমার গভীরভাবে, অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছিল। শুরুর দিকেই আমি এই ঝিনাইদহতে বিএনপির সন্ত্রাসে আক্রান্ত কর্মীদের বাড়িঘর দেখার জন্য, তাদেরকে সমবেদনা জানানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঝিনাইদহতে আমি এবং কর্নেল ফারুক খান গিয়েছিলাম। যেভাবে এই বিএনপির সন্ত্রাসীরা, জামাতের সন্ত্রাসীরা, খুনি জিয়াউর রহমানের দলের সন্ত্রাসীরা অত্যাচার নির্যাতন সারা দেশে করেছিল সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপরে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, সেটি অবর্ণনীয়, পৈশাচিক, বর্বরচিত। তখন দেখেছি এই আব্দুল হাই যেভাবে এগুলো মোকাবেলা করেছেন, কর্মীদের পাশে গিয়েছেন, দাঁড়িয়েছেন, সেটি সত্যি স্মরণীয়, স্মরণ করার মতো, এবং এর জন্য আমি তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আরেকটি বিষয় আমি বলতে চাই, এই বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে 2001 থেকে 2006 আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। আমরা তখন কয়েকজন এমপি মিলে, তদানীন্তন বিরোধী দলের চিফ হুইপ আব্দুল শহীদ, তার নেতৃত্বে আমরা 15-20 জন এমপি রাসেল স্কয়ারে একটি রাজনৈতিক স্পট সৃষ্টি করি। সাধারণত আন্দোলন সংগ্রাম, হরতালগুলো গুলিস্তান এবং আওয়ামী লীগের যে অফিস, সেখান থেকেই পরিচালিত হতো। আমরা আলাদাভাবে এখানে শুরু করি। আমরা সংসদ সদস্যদের যে ভবন, এখানে আমরা একত্রিত হয়ে মিছিল করে আমরা রাসেল স্কয়ারে যেতাম, এবং সেখানে আমরা হরতালকে সফল করার জন্য নানান কর্মকাণ্ড করতাম, বক্তৃতা করতাম, এবং বিএনপির অত্যাচার নির্যাতন তুলে ধরতাম। এই কর্মকাণ্ডের সাথে এবং রাসেল স্কয়ারকে একটা রাজনৈতিক স্পট করার ব্যাপারে আব্দুল হাই প্রতিদিনই আমাদের সাথে আসতেন, অংশগ্রহণ করতেন।
আমি এজন্য তারা প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং আমি মনে করি যে সেই সময় বিএনপি যেভাবে অত্যাচার নির্যাতন করেছে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সেগুলো মোকাবেলা করেছি এবং আব্দুল হাই অনেক সাহসী ছিলেন, তিনি সদালাপী ছিলেন, তিনি মিতভাষী ছিলেন, সহজ সরল জীবন ছিল। আমি বহুবার ঝিনাইদহ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তিনি যে সভাপতি হন সেই সম্মেলনেও আমি বিশেষ অতিথি হিসাবে গিয়েছিলাম। তার সাধারণ সাদাসিধে জীবন এবং কর্মীদের প্রতি ভালোবাসা, দলের আদর্শের প্রতি, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার যে দৃঢ়তা এবং এত নিবেদিত ছিলেন সেটি সত্যি শ্রদ্ধা করার মতো, সম্মান করার মতো। আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা আমাদের যারা এই দলের নেতা কর্মী তার আদর্শকে অনুসরণ করবে এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশকে, আমাদের যে লক্ষ্য একটা ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ, সেই যাত্রায় আমরা সকলেই ভূমিকা রাখব। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমি তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে কামনা করছি তিনি যেন ভেস্টবাসী হয়। তার পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। শোক প্রস্তাবের উপর আলোচনার এই পর্বে আমি এখন সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আজকে সত্যি আমাদের জন্য অত্যন্ত একটা দুঃখের দিন, কারণ আমরা এই দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন প্রথম দিনেই আমাদের শোক প্রস্তাব নিয়ে আসতে হলো। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল হাই সাহেব, যিনি বারবার ঝিনাইদহর মতো একটা প্রতিকূল জায়গায় তিনি বারবার নির্বাচিত হয়ে এই সংসদে এসেছেন। সেই অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ জাতীয় সংসদ, দ্বাদশ জাতীয় সংসদে তিনি জয়ী হবার পর শুধু একবারই পার্লামেন্টে আসতে পেরেছেন, তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেছি, দুর্ভাগ্য যে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের সদস্য, স্কুল জীবনেই ছাত্রলীগ করতেন, ছাত্র সংগঠন করা। জাতির পিতা যখন 6 দফা দেন, সেই 6 দফা বাস্তবায়নের আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তার অবদান রয়েছে। 6 দফা দেওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়। তখন সমস্ত বাংলাদেশেই আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে, গণ অভ্যুত্থান সৃষ্টি হয়, যার ফলে সে মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং তিনি ছাত্রলীগের পর কেসি কলেজে ভিপি নির্বাচিত হন। ওখানকার কলেজ সংসদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তাছাড়া ছাত্রলীগের প্রেসিডেন্টও ছিলেন। জাতির পিতা যখন মুক্তিযুদ্ধের ডাক দেন এবং স্বাধীনতা ঘোষণা দেন, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আমার মনে হয় এখানে তার নামের প্রথমে মুক্তিযোদ্ধা কথাটা লিখে রাখাটা ভালো, কারণ তিনি সরাসরি যুদ্ধ করেছেন এবং ঝিনাইদহর মতো ওই জায়গায়, ওখানে আমাদের অনেকে এখানে আরও আছে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এরপর মুক্তিযুদ্ধে ফিরে আসার পরে তিনি যুবলীগের আহ্বায়ক ছিলেন, যুবলীগ সংগঠনটা গড়ে তোলেন। এরপর যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আমি 81 সালে আসার পর থেকেই তাকে সব সময় আমি সক্রিয় পেয়েছি এবং এরপর ঝিনাইদহ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। মাননীয় স্পিকার, আসলে ঝিনাইদহ সম্পর্কে বলতে গেলে ঝিনাইদহ ছিল এখানে একদিকে যেমন সর্বহারা, তার উপর 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে যখন জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার চালায়। একদিকে যেমন একটার পর একটা কু হতে থাকে সেনাবাহিনীতে, সেখানে মুক্তিযোদ্ধা
যারা অফিসার সহ অনেক সৈনিক, তাদেরকে হত্যা করে, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিকদের হত্যা করে, আর সেই সাথে আওয়ামী লীগের উপর। এবং এই ঝিনাইদহতে সেখানে এমন একটা সন্ত্রাসী এলাকা ছিল যেখানে গ্রামে মানুষ টিকতে পারত না। সেখানে নির্বাচন করা, রাজনীতি করা অত্যন্ত কষ্টকর ছিল। কিন্তু সেই অবস্থার মধ্যেও আব্দুল হাই অত্যন্ত দৃঢ়তার সাথে সংগঠন ধরে রাখে এবং সংগঠনকে সুসংগঠিত করে। এবং আমরা 96 সালে আসার পর ওই এলাকাটা ওই সন্ত্রাস মুক্ত করবার পদক্ষেপ নেই এবং সেখানে আমরা যথেষ্ট সাফল্য অর্জন করি এবং সেখানেও তার যথেষ্ট অবদান রয়েছে। তারপরেও ওখানে বারবার লাশ পড়তো, এমন একটা জায়গা, আর সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠন করা বা রাজনীতি করা অত্যন্ত কঠিন কাজ ছিল। কিন্তু আব্দুল হাই অত্যন্ত সাহসী ছিলেন, ভালো সংগঠক ছিলেন, যে জন্য সে অত্যন্ত সফলতার সাথে এই সংগঠনটা সেখানে দাঁড় করান। কারণ আমি নিজেই ওই এলাকাগুলি ঘুরেছি, আমি দেখেছি সেখানকার মানুষের অবস্থা। গ্রামের মানুষ টিকতে পারতো না এবং সেখানে সবসময় অস্ত্রের ঝঞ্ঝানি। এবং বিএনপি নামে যে দলটি সৃষ্টি হয়েছিল, তারা এই আন্ডারগ্রাউন্ড পার্টির বেশিরভাগ লোকই কিন্তু বিএনপি করতো। আবার কারণ সেখানে প্রতিনিয়ত আমাদের নেতা কর্মীদের উপরে হামলা হতো, কত লাশ যে পড়েছে তার হিসেব নেই। তো সেই অবস্থায় সংগঠনকে গড়ে তোলা এবং বারবার নির্বাচিত হয়ে আসা, এটা একটা বিরাট দক্ষতার পরিচয় তিনি দিয়েছিলেন। কারণ মানুষের ভালোবাসা পেতেন, মানুষের কাছে যেতেন, মানুষের সমর্থনটা তার ছিল। তাই অনেক চেষ্টা করেও তাকে নির্বাচন থেকে হারাতে পারেনি। যদিও আমরা দেখছি যে নির্বাচন মায়ে একসময় প্রহসনই ছিল, ওই অবস্থার মধ্যেও তিনি কিন্তু বারবার জিতে এসেছেন। 75 সালের পর আমাদের ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে, 75-এর পরেও ওইভাবে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা অত্যাচার এবং কারাবরণের শিকার হয়েছে। আবার 2001-এর নির্বাচনের পরে তো ওই সমস্ত এলাকায় আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। বিশিষ্ট ব্যক্তিত্বকে পর্যন্ত হত্যা করে, আমাদের নেতা কর্মীদের হত্যা করে, সেই অবস্থা। সেই সময় আমরা আমাদের দলের থেকে টিম করে করে যেখানে যেখানে আমাদের কর্মীরা নির্যাতিত, সেখানে আমি সবাইকে পাঠাতাম তাদের পাশে দাঁড়ানোর জন্য। যারাই যেত তারাও কিন্তু হামলার শিকার হতো, কখনো বোমা, কখনো গুলি, এগুলির শিকার হতো। আমি নিজেও এ ধরনের হামলার শিকার হয়েছি। কাজে সেই অবস্থার মধ্য দিয়ে সংগঠনকে গড়ে তুলে নিয়ে এসেছিলেন আব্দুল হাইয়ের মতো এরকম সাহসী নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল। শুধু রাজনীতি করেননি, ঝিনাইদহ শৈলকুপা এই এলাকাটা আসলে খুব উন্নয়ন তেমন ছিল না ওই এলাকায়। ওই এলাকার মহিলাদের শিক্ষার জন্য তিনি সেখানে একটা মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন, নারী শিক্ষা সুযোগ সৃষ্টি করে দেন। তিনি প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন এবং ওই কলেজটাও তিনি চালাচ্ছিলেন। ওই এলাকার সার্বিক উন্নয়নে তার যে আন্তরিকতা ছিল, এবং আমি যখন 2009 সালে সরকার গঠন করি, তখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব তাকে দিয়েছিলাম ওই অঞ্চলটায় যাতে আমাদের কৃষি উৎপাদন বা এই মৎস্য উৎপাদন সমস্ত উৎপাদন হয়, সেই সাথে সাথে সারা বাংলাদেশে অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও গেছেন মৎস্য উৎপাদনের বৃদ্ধি করার ক্ষেত্রে। সেই সময় থেকে আমরা যে কাজগুলি করেছিলাম তাতে তার অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তাছাড়া পার্লামেন্টে বিভিন্ন কমিটিতে সদস্য, চেয়ারম্যান আমি করেছিলাম তাকে, তিনি দায়িত্ব পালন করেছেন। এই নবম সংসদ থেকে শুরু করে এই দ্বাদশ সংসদ পর্যন্ত সংসদেও তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। কিন্তু এবারে আমার এটাই সবথেকে কষ্ট লাগছে যে তিনি এই সংসদে বসতে পারেন না, কারণ এবারেও তাকে একসময় গ্রেপ্তার করার
একটা চেষ্টা চালানো হয়েছিল, আবার একজন রিট করলো, তার সংসদ সদস্য স্থগিত করা হলো, সেটা আবার আপিল করে সেটা স্থগিত করা হয়েছিল বলেই তিনি এই সংসদে কিন্তু বসতে পেরেছিলেন। এটা খুব অদ্ভুত ব্যাপার, যিনি বারবার নির্বাচিত হয়ে আসেন তার উপর এই ধরনের আচরণ, এটা কখনো গ্রহণযোগ্য না। তারপর তিনি অন্তত আসতে পেরেছিলেন এবং তারপরে অসুস্থ হয়ে পড়েন। আমার সাথে শেষ দেখা, এখানে দাঁড়িয়ে কথা বললাম, তখনই আমি দেখলাম তার শরীরটা খুবই খারাপ। যাক, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম তাকে ভালো চিকিৎসা দেওয়ার, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আরেকজন সংসদ সদস্য আমরা হারালাম। মাননীয় স্পিকার, তার যে খুব বেশি একটা বয়স হয়েছিল তাও কিন্তু না, তারপরেও তিনি এত অসুস্থ হয়ে গেলেন এবং এরপরে তিনি মৃত্যুবরণ করলেন। আমি আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি, তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে বেহেশত নসিব করুক সেই দোয়া করি। এবং এই শোক প্রস্তাব আমরা জাতীয় সংসদের সকল সদস্য সর্বসম্মতিক্রমে আমরা গ্রহণ করি। গত পার্লামেন্টে আমাদের শেষ অধিবেশনে আমরা দেখেছিলাম, আমাদের অনেক মৃত্যুর মিছিল আমরা দেখেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াই চাই যে আমাদের যারা সংসদ সদস্যরা আছেন সকলেই যেন সহি সালামতে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দেশবাসীর জন্য সেই দোয়া করি যে অনেক সংগ্রামের পথ বেয়ে আওয়ামী লীগ সরকার এসেছে, আর আওয়ামী লীগ সরকার এসেছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের সার্বিক উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়েছে, বাংলাদেশের জনগণ আজকে একটা মর্যাদা নিয়ে চলতে পারে বিশ্ব দরবারে। এবং এটা আমার পক্ষে সম্ভব হয়েছে এই জন্য যে আব্দুল হাইয়ের মতো এই ধরনের ত্যাগী নেতা কর্মী ছিল বলেই এই সাফল্য আমরা আনতে পেরেছি। যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিল, সততা, নিষ্ঠা, একাগ্রতার সাথে কাজ করেছেন, অর্পিত দায়িত্ব পালন করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করে আবারও আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুক সেই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মোহাম্মদ আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনা এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এই প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্য বিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুলিপি সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের নিকট প্রেরণ করা হবে। এখন আমরা তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করব। মোনাজাত পরিচালনার জন্য আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হুসাম উদ্দিন চৌধুরী, সিলেট 5কে অনুরোধ জানাচ্ছি। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأهل بيته أجمعين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان
ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب اغفر وارحم وأنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ, দীর্ঘ বিরতির পরে দ্বিতীয় অধিবেশনে আমরা মিলিত হয়েছি। মওলা, আমাদেরকে সুস্বাস্থ্য দিয়ে আজকের এই উপস্থিতি আমাদের কবুল ফরমাও। যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আল্লাহ, বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল হাইকে আপনি গরিকে রহমত ফরমান, তার কবরকে আপনি জান্নাতের বাগ বানিয়ে দেন ইয়া আল্লাহ। আল্লাহ, তার পরিবার পরিজনকে সবরের তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের দেশকে আপনি গজব থেকে হেফাজত ফরমান। اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك। ইয়া আল্লাহ, গরমের প্রকোপ, আসমানি জমিনি বলিয়াত থেকে আমাদের জন্মভূমিকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ, আমরা যারা এই সংসদে উপস্থিত আছি, আমরা জীবিতদেরকে আপনি সুস্বাস্থ্য দিয়ে ভালো কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ, যারা আমাদের মৃত্যুবরণ করেছেন তাদেরকে আপনি বেহেশত নসিব করেন। আল্লাহ, এই সংসদের ভালো সিদ্ধান্ত নিয়ে দেশ জাতির কল্যাণকর সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করার তৌফিক দান করুন। মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করুন। তার নেতৃত্বে তাকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নেওয়ার তৌফিক আমাদেরকেও দান করুন। আল্লাহ, আমাদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদের যারা দায়িত্বশীল আছেন সকলকে আপনি সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করুন। সংসদ সদস্যদেরকে জাতির প্রত্যাশা পূরণে আল্লাহ এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যবৃন্দ যারা নির্মমভাবে শহীদ হয়েছেন, আল্লাহ তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি, তাদেরকে জান্নাত নসিব করে দেন। ইয়া আল্লাহ, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আপনি তাদের দরজা বুলন্দ করে দেন। আল্লাহ, আমাদের দেশের উপরে আপনি রহমত নাজিল ফরমান, দেশ থেকে সমস্ত আপদ বিপদকে আপনি দূর করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাননীয় সদস্যবৃন্দ, চলমান সংসদের কোন সদস্যের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিমিত্তে সংসদের অধিবেশন মুলতবি করার রেওয়াজ আছে। সেই হিসেবে মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল হাইয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থে আজকের দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণ বিধি ৭১-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের উপর কার্যক্রম স্থগিত রাখা হলো। তবে প্রশ্ন জিজ্ঞাসা উত্তর ইতিমধ্যে টেবিলে উপস্থাপিত হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী ২২ বৈশাখ ১৪৩১ ৫ মে ২০২৪ রবিবার বিকাল ৫ ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।